নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। এখন শুরু হচ্ছে আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ও কালো জাদু। আরে কাকা বাবুরা, আসুন আসুন, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আপনারা কখন আসবেন সেই জন্য। হ্যাঁ, বাবা বলল বলেই তো সেই তখন থেকে এখানে অপেক্ষা করছি। এই নিন ধরুন, ভালো করে এই গামছা দিয়ে হাত মুখগুলো মুছে নিন। আমরা চারির কাছ থেকে গামছা নিয়ে ভালো করে হাত পা মাথা মুখ মুছে নিলাম। এরপর ধীরে ধীরে তারানাথের ঘরে প্রবেশ করলাম। আমাদের দেখতে পেয়ে তারানাথ মুচকি হেসে আমাদেরকে বসতে বলল। অনেকদিন তারানাথের বাড়ি আসা হয়নি। হাল ফেলালে তারানাথের ঘরের উন্নতি হয়েছে। দুটো নতুন চৌকি আর একটা নতুন টাঙ্কও কিনেছে দেখতে পেলাম। কিশোরী হঠাৎ বলল, আরে চক্রবর্তী মশাই, এ কি দেখছি, আপনার ঘরের তো ভোল বদল হয়ে গেছে মশাই। তা নতুন কোনো মোটা টাকার ভক্ত পেলেন নাকি? ভক্ত ঠিক নয়, আসলে এই মঠ লেনের পাশে যে বাজারটা আছে না, ওখান থেকে সোজা চৌরাস্তা ধরে একটু এগিয়ে গেলে একটা বাংলো বাড়ি পড়বে। ওখানে এক মারোয়াড়ি ভদ্রলোক থাকে। এই 1 মাস আগে আমার কাছে হাত দেখাতে আসেন তিনি। ভদ্রলোক মারোয়াড়ি হলে কি হবে, একেবারে জলের মতো বাংলা বলতে পারে। তো 1 মাস আগের এক দুপুরে আমারই এক ভক্ত সোমনাথ হঠাৎ হাজির হয় ওই নাদুস নুদুস মারোয়াড়িকে নিয়ে। সে ওই বাংলো বাড়ির রাঁধুনি। সে নাকি ওই মারোয়াড়িকে আমার নামে অনেক সুনাম করেছে, তাই ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসছে। কি বাবা ঠাকুর, এই আলাপ করি দি, ইনি হলেন কর্ণ প্রতাপ। ইনার আদি পূর্বপুরুষরা এই রাজস্থানের রাজ পরিবারের সাথে যুক্ত ছিলেন, কিন্তু 3 পুরুষ আগে ইনার ঠাকুরদার বাবা এই এখানে চলে আসেন। সেই থেকেই পাকাপাকি ভাবে এই ইনকার বাসিন্দা আর কি। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। নমস্কার। সোমনাথ আমাকে আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। আপনি কিভাবে ওকে আর ওর পরিবারকে বাঁচিয়েছিলেন সবই আমায় বলেছে। তাই আমার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। আসলে মানে সাধুজি, আমার বেশ কিছু সমস্যা রয়েছে। যদি আপনি কিছু একটা উপায় বলে দিতে পারেন তাহলে আমার উপকারী হয়। বেশ, তো আপনি বলুন তাহলে আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি। তার আগে আপনার ডান হাতটা দয়া করে আমার দিকে বাড়াবেন। আচ্ছা, আপনি একটু দাঁড়ান সাধুজি। সোমনাথ, তুই যা, বাইরে গিয়ে একটু দাঁড়া। আমি একটু একান্তে সাধুজির সাথে কথা বলতে চাই। যতক্ষণ না আমি বেরোচ্ছি ততক্ষণ এই ঘরে কাউকে ঢুকতে দিবি না। ভদ্রলোকের এমন উদ্ভট কথা শুনে আমি তো প্রথমে থতমত খেয়ে যাই। তারপর বুঝলাম যে ভদ্রলোক তার ব্যক্তিগত কথা গোপন রাখতে চান। তাই সোমনাথকে ঘর থেকে বের করে দিল, আর তার সাথে ঘরে আর কেউ যাতে প্রবেশ করতে না পারে তাও সুনিশ্চিত করল। এরপর আমার দিকে ভদ্রলোক নিজের ডান হাত বাড়িয়ে দিলেন। আমিও কিছুক্ষণ ধরে তার হাত কপালে পর্যবেক্ষণ করলাম। অবশেষে তাকে বলতে শুরু করলাম, আপনার হাত থেকে আমি যা বুঝতে পারছি, আপনার জন্ম হয়েছে আষাঢ় মাসে। আপনার 2 ভাই ও 1 বোন। আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাকেই সমস্ত সম্পত্তি দিয়ে যান। দিয়ে যান বললে ভুল হবে। আপনি সকলকে ঠকিয়ে সেই সম্পত্তি নিজে হস্তগত করেন। তাই বহু বছর ধরে আপনার ভাই ও বোনেদের সাথে আপনার বিপদ চলছিল। তবে সম্প্রতি আপনি নিষ্পত্তি পান সেই সব বাদ বিবাদ থেকে, আর আপনার ব্যবসাও এখন ভালোই চলছে, কিন্তু তবুও আপনি সুখী নন। কারণ একটা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না, মানে ঠিক ভয় বলা যায় না, একটা অনুশোচনা বা অদম্য ইচ্ছা যা আপনি প্রকাশ করতে পারছেন না।
এবং সেই ইচ্ছাকে সফল করার কার্য আপনি করতে পারছেন না। তো সেই কারণটি কি তা আমি এখনো বুঝতে পারছি না, যদিও মনে হচ্ছে কোনো নারী ঘটিত ব্যাপারই হবে। তবে অবৈধ সম্পর্ক বা পরকীয়া এই জাতীয় কিছু মনে হচ্ছে। এই আমার কথা শেষ হয়েছে কিনা হয়নি দেখি সেই নাদুস নদুস ভদ্রলোক একেবারে হুমড়ি খেয়ে আমার পায়ের উপর পড়লো আর কি। এরপর অতি বিনয়ের সাথে সে বলতে থাকলো, জয় তারানাথ বাবা। বাবা, আপনি এতদিন কোথায় ছিলেন? ইস, যদি আরো কিছু বছর আগে আপনার সাথে দেখা পেতাম তাহলে হয়তো এই বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম। আমাকে আপনি উদ্ধার করুন। বহু বছর ধরে আমি এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি। দয়া করুন বাবা, দয়া করুন। আচ্ছা, তুমি শান্ত হও, আমাকে গুছিয়ে বলো তো ঠিক কি হয়েছে তোমার সাথে। আচ্ছা বলছি, শুনুন তাহলে। ছোটবেলা থেকেই আমি নিজের মন মর্জি করে এসেছি। বাড়িতে অগাধ টাকা পয়সা, তাই কোনোদিনও টাকা ওড়ানোর আগে দুবার ভাবিনি। কিন্তু আমার বাবা ছিলেন বড্ড হিসাবি লোক। বাবা সর্বদা চেষ্টা করতেন যে কিভাবে সংসারে আরও 2 টাকা আনা যায়। এই কারণে বাবা আমার বিয়ে ঠিক করেন এক ধনকুবেরের মেয়ের সাথে। তারা আমাদের থেকেও বেশি বড় লোক ছিল। কিন্তু যেটা আমি কোনোদিন মেনে নিতে পারিনি সেটা হলো আমার শ্বশুরের মেয়ে, অর্থাৎ আমার স্ত্রী, অতি সুন্দরী হলেও তার একটি চোখ টেঁড়া ছিল। তবে মিথ্যা বলবো না, আমার শ্বশুর নিজের মেয়ের খুঁত ডাকতে যা অর্থ আর গহনা দিয়ে গেছেন তা এখনও আমরা ভাঙি ভাঙি খাচ্ছি। তবে তখন যখন আমার বিয়ে একটা টেঁড়া মেয়ের সাথে হচ্ছে শুনি, তখন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই বাবার কাছে গিয়ে প্রতিবাদও করি। বাবা, এ আমি কি শুনছি? আপনি নাকি আমার বিয়ে একটা কানা মেয়ের সাথে ঠিক করে ফেলেছেন? হ্যাঁ, কি শুনেছ। তবে তুমি যে রত্ন, তোমার ভাগ্যে কানা মেয়ে জুটেছে এই অনেক। দেখো, অপমান তাকেই করা যায় যে একটু হলেও মান আছে যার। তুমি নিজেই জীবনে আজ পর্যন্ত কি করেছো বলবে, যে যার জন্য তোমাকে আমি সম্মান করব? আমার মুখ খুলিও না কর্ণ। তোমার তো অপদার্থ ছেলে আমার বংশের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছে। জানি না আগের জন্মে কি পাপ করেছিলাম যে তোমার মতো একটা অকাল কুষ্মণ্ডকে নিজের ছেলে হিসেবে পেয়েছি। নেহাত তুমি আমার প্রথম সন্তান, তাই তোমার প্রতি টানটা আমার একটু বেশি। তাহলে এতদিনে মেরে তোমার লাশটা আমি বালি চাপা দিয়ে দিতাম। সেদিন বাবার মুখে অমন ভয়ঙ্কর হুমকি শুনে আমি আর বাবার বিরোধিতা করতে পারিনি। আসলে এই পৃথিবীতে আমার বাবার পক্ষে কোনো কিছুই অসম্ভব ছিল না। আর যেই বাবা তার ছেলের চোখে চোখ রেখে মারার কথা বলতে পারে, সেই বাবা যে আমাকে ভবিষ্যতে মারবে না তার কি কোনো ঠিক আছে? তাই নিরুপায় হয়েই সেদিন ওই কানা মেয়েকে বিয়ে করি। যখন বিয়ের দিন শুভদৃষ্টি হচ্ছিল, তখন ওই বাঁকা চোখ দেখে আমার মনে হয়েছিল ওখানেই যেন ওর গলা টুটি টিপে মেরে ফেলি। তবে সত্যি বলতে ওর চোখটা খারাপ হলেও শরীর কিন্তু ভালোই মোহময় ছিল। তাই নিজের জীবনে বহুবার মদ খেয়ে এসে নিজের স্ত্রীর সাথে রাত কাটিয়েছি। আমার 5টা সন্তানও হয়েছিল। কিন্তু কি বলুন তো, নিজের কানা স্ত্রীর সাথে রাত কাটানো গেলেও ওকে নিয়ে জনসমাজে ঘোরাফেরা করা যেত না। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকেই লোকে আমার পিঠ পিছে কানা বউয়ের বর বলে ডাক। আপনি বলুন, কিছুদিন আগে পর্যন্ত যে লোকে আমার চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু পেত না, আজ তারাই আমার সামনে পেছনে কানা বউকে নিয়ে আমার হাসি ঠাট্টা করে বেড়াচ্ছে। জীবনে এত কষ্ট থাকায় আমি আর বেশিরভাগ দিন বাড়ির অন্দরমহলে রাত কাটাতে পারতাম না। আমি রোজ রাতে নষ্টপল্লীতে গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে রাত কাটিয়ে আসতাম। তো এই সময়ে একটা বিশেষ ঘটনা ঘটলো আমার সাথে। একদিন সন্ধ্যাবেলা আমি সবেমাত্র এক নতুন পতিতার ঘরে গিয়ে বসেছি। তখনই সেই বারবনিতাটি আমার জন্য ঘটিতে করে দুধ নিয়ে এলো। তার রূপ দেখে আমি সত্যিই পাগল হয়ে গেলাম। এত সুন্দর কি কেউ হতে পারে এই পৃথিবীতে? যেমন তার নাক, যেমন তার চোখ, মিষ্টি ঠোঁট, তেমন তার শরীরের গঠন।
আমি অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। তার নাম ছিল রশ্মি। আমাকে অমনভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সেই রশ্মি নামের পরীটি খিলখিল করে হেসে উঠে বলল, অমন হ্যাবলার মতো কি দেখছো গো সাহেব? তোকে দেখছি। আহা, কি খাসা তোর রূপ! এত সুন্দর তুই কি করে হলি রে শয়তানি? আর তোর নাম কি? আমার নাম রোশনি রানী গো সাহেব। তা রশ্মি, অমন দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়, বস আমার পাশে। এরপর আমি রশ্মির রোজগার খরিদ্দার হয়ে গেলাম। কি এক যেন নেশা ছিল শরীরের মধ্যে। যতই ওর দেহের গন্ধ নাকে আসতো ততই ওকে ভালোবেসে ফেলতাম। ও শুধু সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে আমি আগেও অনেক দেখেছি, কিন্তু রশ্মি যেন একটা মায়া জানে। কি বলবো আপনাকে, আমি যেন দিন দিন রশ্মির দাস হয়ে যাচ্ছিলাম। এরপর ঠিক করি আমি রশ্মিকে বিয়ে করব। এই কি বলেন মশাই, বিয়ে? এই মানে এটা পতিতাকে বিয়ে? হ্যাঁ, এই একই কথা আমার বাড়ির লোক আমায় বলেছিল। শুনিনি কারোর কথা। রশ্মি দেখতে এতই সুন্দর যে আমি লোভ সামলাতে পারিনি, বুঝলেন? আপনি ওকে দেখলে আপনিও ওর প্রেমে পড়ে যাবেন, এতটাই সুন্দর সে। মানে আমি সন্ন্যাসী মানুষ, মানে আমি ওসবের ঊর্ধ্বে। কিন্তু ওসব বাদ দিয়ে আপনি আসল কথাটা বলুন না। আপনি এখনো কিন্তু আপনার আসল চিন্তার কারণটা খুঁজে পায়নি। আচ্ছা, আপনার এখন তো বর্তমানে তাহলে দুটো বউ বাড়িতে আছে, তার মানে কি দু বউয়ের ঝগড়ার চিন্তার কারণ? দাম্পত্য কলহ আমার চিন্তার বিষয় নয়, মিথ্যা বলবো না। কিন্তু আমার প্রথম পক্ষের স্ত্রী সত্যিই লক্ষ্মী। আমি বোধহয় নরাধম যে তার মতো একটা সতী সাবিত্রী একজন স্ত্রীকে সারা জীবন অবহেলা করে এসেছে। আজ পর্যন্ত আমার প্রথম পক্ষের স্ত্রী আমার কোনো মতের বিরোধিতা করেনি, যদিও করে মাঝে মাঝে, তাও শেষে গিয়ে সে মেনে নেয়। হ্যাঁ, ও বিলক্ষণ জানতো, কিন্তু আমার বাবা জানতেন না। আমি রোজ পতিতার সাথে রাত কাটানোর পর ভোর হওয়ার আগেই নিজের ঘরে এসে শুয়ে থাকতাম। অবাক করার ব্যাপার হলো, আমার গিন্নি তখনও জেগে থাকতো। রোজ আমার শরীর থেকে নতুন নতুন মেয়েদের গন্ধ বের হতো। পরনারীর সাথে শুয়ে আসার পর যখন নিজের স্ত্রী ওর একপাশে চোখ বন্ধ করে শুয়ে থাকতো, আমি শুনতে পেতাম আমার স্ত্রীর করুণ সুরে কাঁদছে। লুকাবো না আপনাকে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে কেমন একটা যেন অপরাধী অপরাধী মনে হতো। মনে মনে ঠিক করে নিতাম, অনেক হয়েছে, আর পতিতা পাড়ায় যাব না। কিন্তু ওই যে বললাম, রশ্মিকে দেখার পর থেকে আমি আর নিজেকে আটকে রাখতে পারতাম না। সারাদিন কিছু মনে হতো না, কিন্তু রাত হলেই যেন মনে হতো রশ্মির ওই সাদা শরীরটা যতক্ষণ না উলঙ্গ অবস্থায় দেখছি, ছুঁতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তারানাথ এতক্ষণ এক নিঃশ্বাসে 1 মাস আগে ঘটে যাওয়া ঘটনা বলে যাচ্ছিল। আমরা বিভোর হয়ে শুনছিলাম। কিশোরী হঠাৎ বলে উঠল, বাবা, এ যে পুরো বড় লোকদের খেচ্চা কেলেঙ্কারির ব্যাপারে শুনছি এ বিভূতি। সত্যি টাকা থাকলে কি না কি করা যায়। আর ঠাকুরমশাই শুনুন না, ওই যে আপনি যে রশ্মি সুন্দরীর ব্যাপারে বলছিলেন না, ওর ব্যাপারে আরো কিছু বলুন না, আমার কিন্তু শুনতে বেশ ভালোই লাগছে। তোমার এইসব জিনিস নিয়ে মজা করাটা খুব খারাপ বিভূতি। রোশনির কথাটা তোমার মনে দাগ কাটলো, কিন্তু কর্ণপ্রতাপের অবলা স্ত্রীর কথাটা তুমি একবারও ভাবলে না ভাইয়া। ওই নারীটা রোজ বুঝতে পারে যে তার স্বামী অন্য কোনো মেয়ে মানুষের সাথে শুয়ে এসছে, তবুও তার কাছে কোনো উপায় নেই। তার স্মৃতির সেতু রক্ষা করার জন্য তাকে ওই বাড়িতেই থাকতে হবে। সত্যি, নিজে নারী না হলে নারীর উপর কষ্ট বোঝার ক্ষমতা না কারোরই নেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। নিন, আপনি আবার বলা শুরু করুন। আচ্ছা বেশ, শোনো তাহলে। এরপর ওই ভদ্রলোক আবার বলা শুরু করলেন। যেদিন আমি রশ্মিকে বিয়ে করে নিজের বাড়িতে উঠি, সেদিন আমাকে দূর থেকে আসতে দেখে আমার বুড়ো বাবা বললেন,
এ কি সর্বনাশ করেছিস রে! এই তুই কিনা শেষে দ্বিতীয় বিয়ে করলি, এই তাও আবার এই নষ্ট মেয়ে মানুষটাকে। বাবা, মুখ সামলে কথা বলবেন। আমি আর সেই কচি খোকাটা নেই যাকে আপনি ভয় দেখিয়ে কাজ হাসিল করিয়ে নেবেন। এখন এই বাড়ি আর সমস্ত সম্পত্তির মালিক আমি। তাই বেশি বকবক করলে কিন্তু আপনাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে গয়া কিংবা কাশিতে দিয়ে আসবো। তখন সেখানে গিয়ে ঠাকুর নাম করবেন আর মরার জন্য অপেক্ষা করবেন। আর আপনি যাকে নষ্টা মেয়ে বলছেন, ও হলো আমার স্ত্রী। ফের যদি ওর নামে আমি কোনো রকম কুরুচিকর মন্তব্য আপনার মুখ থেকে শুনি, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। হায় রে, এমনও দিন দেখাচ্ছিল শেষে। হে ঈশ্বর, হে প্রভু, হায় 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 হতভাগা, এই তোকে জন্মের পরেই মেরে ফেলিনি কেন, এটাই আমি এখন ভাবছি। এরপর সেদিন আমার বাবার ফ্যাচ শেষ হওয়ার পর আমার গিন্নি আমার সামনে এসে দাঁড়ায়। সে আমার দিকে সেদিন এমনভাবে তাকিয়েছিল, কি বলি আপনাকে, মনে হচ্ছিল যেন এতদিন সে আমাকে যতটা ভালোবাসতো, আজ তার সমস্ত ভালোবাসা একরাশ ঘৃণাতে পরিণত হয়েছে। তার সেই জ্বলন্ত চোখের দিকে তাকানোর ক্ষমতা সত্যি সেদিন আমার ছিল না। সে আমার দিকে ঘৃণা, অনুশোচনা এবং অভিমানের সাথে তাকিয়ে বলল, এর থেকে ভালো আপনি আমায় মেরে ফেলতে পারতেন, তারপর দ্বিতীয় বিয়েটা করতে পারতেন। আপনার মতো মানুষ নরকে পচে মরবে, এ আমার অভিশাপ। তো এরপরেই আমার স্ত্রী আমার মুখে থুতু ফেলে দিল। আমি রেগে গিয়ে ওর চুলের মুঠি ধরে সপাটে এক চড় মারলাম। ও ছিটকে দুহাত দূরে গিয়ে পড়ল। এরপর আমার ওই ভারী হাতে থাপ্পড় খাওয়ার পর আমার স্ত্রী ওখানে বসে বসে হাউমাউ করে কাঁদতে থাকলো। আচ্ছা, আপনার নতুন স্ত্রী মানে আপনার দ্বিতীয় পক্ষের বউটি, আচ্ছা উনি এর কোনো প্রতিবাদ করেননি? না, সে কেনই বা প্রতিবাদ করবে? সে তো এসেছে সংসার ভাঙার জন্য। প্রতিবাদ তো দূরের কথা, সে এইসব কাণ্ড দেখে মজা নিচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। এরপর আমি আমার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে সোজা চলে গেলাম বাড়ির অন্দরমহলে। সেখানে আমার একজন চেনা ভৃত্যকে আগেই বলে রেখেছিলাম গোলাপ ফুল রজনীগন্ধা দিয়ে আমার ঘরটা সাজিয়ে রাখতে। সেই মতো গিয়ে দেখি পুরো ঘরটা দামি দামি সব ফুল দিয়ে সাজানো। এরপর কোনো মতে সেদিন রাতটা কাটে। তবে একটা জিনিস কি জানেন, আমি যাই কিছু করছিলাম বা যাই কিছু করতাম, সবই যেন আমার নিজের উপর কোনো বশ ছিল না। মনে হতো যেন কেউ জোর করে এসব আমাকে দিয়ে করাচ্ছে। পরের দিন ভোরবেলা উঠে দেখি আমার প্রথম পক্ষের স্ত্রী তখনও আমার ঘরের দরজার বাইরে বসে আছে। সে মনে হয় কাল রাতে ঘুমায়নি। তার দুই চোখে একটা গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রীও দেখলাম ঘুম থেকে উঠে গেছে। সে প্রবল অনীহার সাথে নিজের শাড়িটা পরতে পরতে আমার প্রথম পক্ষের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তা কেমন লাগলো নিজের মরদকে অন্য কোনো মেয়ের সাথে সোহাগ করতে দেখে? আমার এমন সর্বনাশ কেন করলে বোন, কেন? আমি সর্বনাশ করলাম? আমি তো কিছুই করিনি দিদি। শোনো, পুরুষ মানুষকে না বেঁধে রাখতে জানতে হয়, বুঝলে? কর্ণবাবু তো প্রায়ই বলতেন আপনি নাকি কানা বলে ওনার আপনাকে পছন্দ নয়। আমি যে কানা তাতে আমার কোনো দোষ আছে? এ তো ভগবানের সৃষ্টি, তাই না? এই নেকা নেকা কথা একদম বলো না তো। তা তুমি কানা হয়েছ তা বেশ হয়েছে, কিন্তু তা বলে তুমি আমার কর্ণবাবুকে বিয়ে করার সাহস কিভাবে দেখাও? বামন হয়ে চাঁদে হাত দিতে যাও কেন দিদি? তা আমি কি করব? আমার বাবা তো জোর করে বিয়ে দিয়ে দিল। আমি তো কোনোদিনও বিয়ে করতে চাইনি। মিছে কথা কইও না দিদি, তুমি আবার নাকি বিয়ে করতে চাওনি। তোমার এই চোখের যা ধরন, তাতে কর্ণবাবু তোমাকে ছোঁয়া তো দূরের কথা, তোমার দিকে তাকালে ওনার বমি বমি করে ওঠে।
কিন্তু তবুও তোমার 5টা বাচ্চা, ওটা তো আর এমনি এমনি হয়ে যায়নি। নিশ্চয় তুমি কর্ণবাবুকে জোর করেছো তোমার ওই শরীরের জ্বালা মেটানোর জন্য। আর তখন আমার কর্ণবাবুকে জোর করেই তোমার ওই জঘন্য শরীরটা ছুঁতে হয়েছিল। তবে এখন আর চিন্তা নেই, এখন এই বাড়িতে রোশনি এসে গেছে। রোশনির এই শরীরের ছোঁয়া একবার যে পায়, সে আর কারোর দিকে ঘুরেও তাকায় না। এখন থেকে আমার বর কর্ণবাবুকে নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না দিদি। তুমি ওই টেরা চোখের দৃষ্টি অন্য কোথাও ফেলাও। যাও, দূরাও এখান থেকে। এখন আমাদের 2 স্বামী স্ত্রীর মধ্যে গোপন কিছু কথাবার্তা আছে। তোমার মতো ঢ্যামনা মেয়ে মানুষকে এখন আমাদের কোনো দরকার নেই। যাও যাও, পালাও। রশ্মির মুখে এমন সব কথা শোনার পর আমার প্রথম পক্ষের স্ত্রী চম্পারানী হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। আমি বোবার মতো বসে বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। জানি না কেন আমি কিছুতেই আমার নতুন বউ রশ্মির কোনো কথারই বিরোধিতা করতে পারছিলাম না। আপনি চাইলেও তাকে আটকাতে পারছেন না। আচ্ছা, তার ছোট বউকে কি বশীকরণ করতে চান? ওকে বশীকরণ করে আর আমার কি বা হবে? আসল সমস্যা তো অন্য কিছু। আচ্ছা আচ্ছা, বলতে শুরু করুন আপনি। ছোট বউ বাড়িতে আসার পর থেকেই নিজেকে রানীর মতো ভাবতে শুরু করলো। সে সারাদিন নিজের পায়ের উপর পা তুলে বসে থাকতো আর বাকিদেরকে হুকুম করত। সংসারের সবাই তার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। সে আমার নিজের বাবাকে পর্যন্ত খেতেটুকু দিত না। ওর কারণে আমার বাবা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বাবার অবস্থা আগের থেকে খারাপ হয়ে গেছে। আমার প্রথম পক্ষের স্ত্রী হল ওর সবচেয়ে প্রিয় দাসী। উঠতে বসতে ওকে অপমান করত। এমনকি আমার প্রথম পক্ষের স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতো না। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার সব ছেলেরা কিন্তু ছোট মা বললেই অজ্ঞান ছিল। জানি না কেন আমার আগের পক্ষের ছেলেগুলো রশ্মির প্রতি একটু বেশি টান ছিল। তাও ভালো, রশ্মি দেখতাম আমার ছেলেদের সাথে কখনো কোনো অন্যায় অবিচার করতো না। হ্যাঁ, সে তো হবেই। যুবতী সৎমা বলে কথা, আবার পূর্বে পতিতা ছিল। ছেলেদের একটু একটু টান তো থাকবেই। কিশোরীর কথা শুনে তারানাথ পাশ থেকে বলল, না না, ভুল কিছু বলনি। কারণ আমিও তো ওই মহিলাকে দেখেছি। বাবা, এ কি গায়ে পড়া মহিলা! আর একটু হলেই তো। আমি আর কিশোরী দুজনেই একসাথে বলে উঠি, কি? আপনি ওই মহিলাকে দেখেছেন? মানে আপনি কি করে? আরে রোশো রোশো, আসলে আমি কর্ণবাবুর বাড়িতে সেই দিনই গিয়েছিলাম। বলেন কি মশাই? কেন? কেন তা একটু পরেই বুঝতে পারবে। এখন শোনো মন দিয়ে। এরপর কর্ণপ্রতাপ আমাকে আসল ঘটনাটা বলা শুরু করলো। এবার যে কারণে আপনার কাছে আসা সেটা খুলে বলি। রশ্মির সাথে আমার বিয়ে হওয়ার 1 বছর পরেই আমার বড় ছেলে মারা গেল। সে কি করে? বলছি, তবে এখানেই মৃত্যু শেষ নয়। প্রথমে আমার বড় ছেলে মারা গেল, তারপর মেজ ছেলে, তারপর ছোট ছেলে, আর ইদানিং আমার সেজ ছেলের শরীরটাও বেশ ভালো নেই। ভয় হচ্ছে যদিও ওর কিছু হয়ে যায়। এরপর হঠাৎই কর্ণপ্রতাপ আমার হাত দুটো ধরে বলে, আমার ছেলেটাকে বাঁচান। ওই একটা মাত্র বংশের প্রদীপ আমার। ওর কিছু হয়ে গেলে আমি যে শেষ হয়ে যাব। সেদিন এই প্রথমবার ওই বর্বর কর্ণপ্রতাপের চোখে মুখে আমি সামান্য হলেও মনুষ্যত্ব দেখতে পাই। নিজের ছেলের প্রতি তার এমন ভালোবাসা দেখে আমি সত্যি তার অনুরোধ সেদিন ফেরাতে পারিনি। আসলে আমি ঠিক করেছিলাম যে এমন এক অমানুষ এই কর্ণপ্রতাপের কোনো রকম সাহায্যই আমি করব না।
কিন্তু যখন জানতে পারলাম যে সে তার নিজের ছেলের জীবন বাঁচাতে চায়, তাকে আর সেদিন না বলিনি। তাই আমি কর্ণপ্রতাপকে বললাম, আচ্ছা কর্ণবাবু, আপনি শান্ত হন, আমি আপনাকে একটা মাদুলি দিচ্ছি, ওটা গিয়ে আপনি আপনার ছেলের হাতে পরিয়ে দেবেন, তাহলে ও সুস্থ হয়ে। না না না, মাদুলি তো হবে না তারানাথ বাবু, আপনাকে আমার সাথে আজকেই আমার বাড়িতে যেতে হবে। এরকম কথা বললে কি আর হয়? আমি না থাকলে আমার খদ্দেরদের কি হবে বলুন? আমার যে লোকসান হয়ে যাবে। সে বিষয়ে আপনি চিন্তা করবেন না, আমার ছেলে প্রাণটুকু আপনি বাঁচিয়ে দিন। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। দেখুন, কারোর বাঁচা মরাটা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করে। আমি নিমিত্ত মাত্র, আমি শুধু চেষ্টা করতে পারি। আচ্ছা, তাতেই হবে মশাই। ঠিক আছে, আপনি বসুন তাহলে, বাকি কথা আপনার বাড়ি গিয়েই হবে। আমি যাই, একটু তৈরি হয়ে নিই। এরপর কর্ণপ্রতাপ বাবু তার ঘোড়ার গাড়িতে করে আমাকে নিয়ে গেল তার কলকাতার বাংলোতে। সত্যি জমিদার বাড়ির মতো সুন্দর আর শৌখিন ছিল সেই বাংলোটি। বড় লোহার গেটের সামনে ঘোড়ার গাড়িটি থামার পর দেখলাম দুজন দারোয়ান গোছের লোক বেরিয়ে এসে গেটটা খুলে দিল। এরপর গাড়িটা সোজা চলে গেল জমিদার বাড়ির একদম সামনে। তারপর আমি এবং কর্ণবাবু গাড়ি থেকে নামলাম। এরপর একটা আশ্চর্য ব্যাপার হলো, আমি বাড়িটার সিঁড়িতে পা দিতেই সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে যেন একটা দমকা হাওয়া ভেসে এলো। সমস্ত হাওয়া জুড়ে যেন একটা আষ্টে গন্ধ ছিল। আমার সারা শরীরটা কেমন বমি বমি করে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কর্ণবাবু সেই গন্ধ কিন্তু পেলেন না। ওই আষ্টে গন্ধ এতই তীব্র ছিল যে কেউ শুনলে অবশ্যই নাকে হাত দিতে বাধ্য হতো। আমাকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে কর্ণপ্রতাপ বললেন, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে ঠিক আছে। আমি কর্ণবাবুকে আর বললাম না সবটা। একই তিনি ঘেঁটে আছেন, তারপর যদি আমি তার ঘরের ভেতরেই এই একটা আষ্টে গন্ধর কথা আসছে, এইটা যদি তাকে বলি তাহলে তার যে কি অবস্থা হবে তাই ভেবেই আর কি আমি চুপ করেছিলাম। তারপর ধীরে ধীরে আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িটিতে অর্থ যে আসে তা তার আসবাবপত্র দেখলেই বোঝা যায়। বড় বড় ঝাড় লণ্ঠন, আগেকার দিনে গ্রামাফোন, কাঁচের জিনিসপত্র, এসব থেকে ভালোই ঠাউর করতে পারছি না। তবে একটা অস্বস্তি ভাব যেন গোটা বাড়ি জুড়ে দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা যে কি আমি তখনও বুঝতে পারিনি। এরপর কর্ণবাবু তার একজন কাছের ভৃত্যকে ডেকে বললেন, এই রামু, যা সাহেবকে ওনার ঘর দেখিয়ে দে, আর উনি বেশ কিছুদিন থাকবেন এখানে। দেখিস ওনার যত্ন আছে যে যেন কোনো রকম ত্রুটি না থাকে। যা যা। আচ্ছা তান্ত্রিক মশাই, আপনি এই দিকে আসুন। আর তারানাথ মশাই, বলছি যে কিছুদিন আমাকে ব্যবসার কাজের জন্য একটু বাইরে যেতে হবে। আমি সন্ধ্যাবেলা আপনার সাথে দেখা করছি। আচ্ছা বেশ। এরপর রামু আমাকে একটা ঘরে নিয়ে গেল। তারপর সে জল খাবার বানানোর জন্য চলে গেল। আমি একটু জিরিয়ে নিলাম। তারপর যখন দুপুরবেলা স্নান করতে যাব, আমি রামুকে ডেকে বলি, আমার স্নানের সময় হয়েছে, আমি এবার স্নান করতে যাব। তোমাদের ওই জমিদার বাড়ির পাশে যে একটা দিঘি আছে দেখলাম, বেশ স্বচ্ছ জল। আমাকে একটা গামছার একটা তেলের বাটি দাও না, তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। একটা জিনিস হঠাৎ খেয়াল করলাম, আমি যেই না দিঘিটার ব্যাপারে বললাম অমনি দেখি রামুর চোখ ভয়ে বড় বড় হয়ে উঠল।
সে কাঁপা কাঁপা গলায় আমাকে বলল, কর্তাবাবু, ওদিকে যাবেন না, ওদিকে অভিশপ্ত। আমি আপনার ভালোর জন্যই ওদিকে যেতে বারণ করছি। সে কি, কেন বলো তো? অত কিছু তো বলতে পারবো না, ছোট মার বারণ আছে। ছোট মা বলতে কে আবার? এবারে নতুন বউ রোশনী ঠাকুরন। ও বুঝেছি। ঠিক আছে, তুমি বলো তাহলে কোথায় স্নান করবো? কেন, যেখানে এবারে সবাই স্নান করে আপনি সোজা চলে যান কলঘরের দিকে। সে কি করে হয়? আমি বাইরের লোক, আমি অন্দরমহলে কলঘরে গিয়ে স্নান করবো? সেটা কি করে হয় বলো তো? সে বিষয়ে আপনার চিন্তা নেই, আমি কর্ণবাবুকে আগেই জিজ্ঞাসা করেছিলাম, তিনি অনুমতি দিয়েছেন। উনি আপনাকে ভীষণ সম্মান করেন, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, তাই আপনি নির্দ্বিধায় এবারে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। আচ্ছা বেশ, আমাকে তাহলে তুমি একটা গামছা আর সর্ষের তেলের বাটিটা দাও। আচ্ছা, এই নিন, ধরুন। এরপর আমি সোজা চলে গেলাম এই বাড়ির অন্দরমহলের স্নানাগারের দিকে। বাড়ির লোক সবাই দোতলায় থাকে, নিচে বাড়ির ভৃত্য আর দারোয়ানদের বাসস্থান। আর কোনো আত্মীয় এলেও তাদেরও বাড়ির অন্য দিকে নিচেই সুব্যবস্থা রাখা আছে, কিন্তু সবাইকে স্নান করতে নিচেই আসতে হয়। আমি ধীরে ধীরে স্নানাগারটির দিকে এগিয়ে যাচ্ছি, হঠাৎ স্নানাগার থেকে কয়েকজনের মিষ্টি গলায় আওয়াজ শুনতে পেলাম। বুঝলাম কোনো মহিলা হয়তো ভেতরে স্নান করছে। এই সময় তাকে বিরক্ত করা ঠিক হবে কিনা ভাবছি, এই তখন দেখলাম দরজাটা হালকা খুলে গেল। তার ভেতরের ব্যক্তি স্নান সারা হয়ে গেছে। আমি তখন অপ্রস্তুত হয়ে পড়লাম। কোনো পুরুষ মানুষ হলে তো কোনো ব্যাপারই না, এই কিন্তু কোনো মহিলা হলে আমার মতে অজ্ঞাত বাইরের লোককে দেখে কিরকম প্রতিক্রিয়া দেবে তা ভেবেই আর কি, আমার একটু ভয় লাগছিল, অন্য কিছু না। স্নানাগারের দরজাটা খুলে যাওয়ার পর ভেতর থেকে যে মানুষটা বেরিয়ে এলো, তাকে দেখে আমার সারা শরীরে যেন আগুন লেগে গেল। এ কি রূপ! এমন যৌবনা নারী আমি আমার জীবনে খুব কম দেখেছি। আর চোখ যেন কোনো এক অজ্ঞাত রশ্মি ঠিকরে বেরোচ্ছে, গায়ের রং ফুলের পাপড়ির মতো ধপধপে সাদা। সত্যি এরূপ কি সত্যি কোনো মানুষের হতে পারে? এমন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি দেখে মেয়েটি বোধহয় খানিক লজ্জা পেয়ে গেল। সে মুচকি এসে আমার চোখে চোখ রেখে বলল, তুমি যদি আমার বাড়ির অতিথি না হতে তারানাথ, তাহলে এতক্ষণে তোমার ওই চোখ দুটো উপড়ে নেওয়া হতো। রোশনি শরীরের দিকে এমন ভাবে তাকিয়ে থাকার অধিকার কেবলমাত্র কর্ণ প্রতাপের আছে। তাই এরপর থেকে বাকিদের মতো যখন আমার দিকে তাকাবে, চোখ দুটো নামিয়ে নেবে। আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিতেই রোশনি কটকট করে হেঁটে চলে গেল। আমি কিছুক্ষণ জায়গা চাকা খেয়ে গেছিলাম। আর বেশি না ভেবে আমি তাড়াতাড়ি স্নান সেরে পুনরায় নিজের ঘরে ফিরে এলাম। এরপর যখন ভৃত্য এসে জানালো যে দুপুরের খাবার দিয়ে গেল, তখন খাবারের পরিমাণ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। কি খাবার নেই সেখানে! গোবিন্দভোগ চালের ভাত, রকমারি 2 রকমের ডাল, পাঁঠার মাংস, মুরগির মাংস, মাছ, দই, মিষ্টি।
অনেকদিন পরে এমন লোভনীয় খাবার আমি খেলাম। দুপুরের খাওয়া দাওয়া অসম্ভব জোরদার হয়ে যাওয়ায় আমি একটু বাগান বাড়িতে পায়চারি করার জন্য বের হলাম। কর্ণবাবুর বাগান বাড়িটি সত্যি অত্যন্ত সুন্দর। চারিদিকে নানান ধরনের ফুল গাছ, প্রজাপতি উঠছে, ঘাস পড়ে উঠছে। এই দৃশ্য দেখে আমার মনটা পুরো ভরে গেল। তারপর মনে কিছু ভাবতে ভাবতে হাঁটছি, হঠাৎই পেছন থেকে একজন মহিলা ডেকে উঠলেন। আপনি কি আজকে বাড়িতে আগত নতুন তান্ত্রিক মশাই? আমি পেছন ঘুরে তাকাতে দেখি একজন মধ্যবয়স্ক মহিলা আমার দিকে করুণ সুরে তাকিয়ে আছে, এবং ওই মহিলার থেকে সব সময় যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হলো মহিলাটির একটি চোখ বাঁকা। অর্থাৎ বুঝতে পারলাম যে ইনি হলেন কর্ণবাবুর প্রথম পক্ষের স্ত্রী চম্পারানী। আমি তাকে নমস্কার করে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। নমস্কার, আমি চম্পারানী। আমি এই বাড়ির গৃহকর্তার প্রথম পক্ষের স্ত্রী। এই প্রথম পক্ষের স্ত্রী কথা বলার সময় দেখলাম চম্পারানীর চোখে হালকা যেন জল দেখতে পেলাম। তিনি চোখের জলটা মুছে নিয়ে আমাকে প্রতি নমস্কার করে বললেন। এরপর আমিও বললাম, বলুন মা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শুনলাম আমার গৃহকর্তা আপনাকে ডেকে পাঠিয়েছেন এই বাড়ি থেকে অশুভ শক্তি বিতাড়িত করার জন্য। তাই আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ, নিঃসংকোচে আমাকে বলুন। এই কথাটা আমি আপনাকে বলছি, এটা কিন্তু আর কাউকে বলবেন না। এই বাড়ির যে নতুন বউ অর্থাৎ রশ্মি, আমার মনে হয় ও কোনো কালো জাদু জানে। ওই আমার সমস্ত ছেলেকে মেরেছে এবং আমার স্বামীকে হাতিয়েছে। কিন্তু মা, আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে এটি বলতে পারছেন? আমি এত বিশ্বাসের সাথে বলছি কারণ ওই বাড়িতে আসার পর থেকে সবার হাবভাব পাল্টে যায় হুট করে। এমনকি আমার নিজের ছেলেটা এখন ছোট মা বলতে অজ্ঞান। তার শরীর অসুস্থ, সে বিছানায় পড়ে আছে। সারা দিন শুধু ওই হতভাগা মেয়ের নাম মুখে জপ করে যাচ্ছে। জানি না কি মধু আছে ওই মেয়ের মধ্যে। আমার মন বলছে ওই মেয়ে নিশ্চয়ই কোনো টুকটাক জানে, না হলে এত তাড়াতাড়ি গোটা বাড়িকে কিভাবে কেউ বশ করবে আপনি বলুন। দেখুন মা, সবই বুঝলাম, কিন্তু কেবলমাত্র এসব কারণের জন্য কাউকে ধরে নেওয়া যায় না যে সে কালো জাদু করে বা এরকম কিছু। আপনি শান্ত হন, আমাকে একটু ভাবতে দিন। আমি যখন এসেছি নিশ্চয়ই এর কোনো সমাধান বের করব এবং আপনার ছেলেকে সারিয়ে তুলব। এরপর হঠাৎ অন্দরমহল থেকে একজন দাসী বেরিয়ে এসে চম্পারানী দেবীকে উদ্দেশ্য করে বললেন, বড় মা আপনাকে ভেতরে ডাকছে, একটু তাড়াতাড়ি আসুন। অন্দরমহল থেকে ডাক আসায় চম্পারানী আর ওই স্থানে দাঁড়িয়ে থাকেননি। তিনি দাসীর সাথেই ফিরে গেলেন অন্দরমহলে। আমি হাঁ করে দাঁড়িয়ে ভাবতে লাগলাম সবকিছু। এরপর তারানাথ উঠে চলে গেল চা আনার জন্য। আমি আর কিশোরীও সেই সুযোগে নিজেদের পকেট থেকে কিছু খুচরো সিগারেট বের করে ধরিয়ে সুপ টান দিতে লাগলাম। এরপর তারানাথ চা নিয়ে এলে চা খেতে খেতে কিশোরী বলল, আরে ওসব কালো জাদু টাদু কিছু নয়। একে ছোট বউ সুন্দরী, দুইয়ে আবার তার সতীন।
তাই সমস্ত বাড়ির পুরুষেরা ছোট বউয়ের প্রতি একটু বেশি নরম, আর তার উপর আবার গোদে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ছোট বউয়ের পূর্বের ইতিহাস। একজন পতিতাকে বিয়ে করলেও তাকে বিয়ের পরেও সবাই ওই পতিতার নজরেই দেখবে। আরে বাবা, এটাই তো স্বাভাবিক। এখন দেখো, কালো জাদু করে কি করে না সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে হে কিশোরী। আর রইল ছোট বউয়ের পতিতা হওয়ার ইতিহাস, তার কারণে বাড়ির পুরুষ মহলে তার জনপ্রিয়তার ব্যাপারটি সেটি একেবারেই সত্য বলেছ। আমি নিজের কানেও সেটি শুনেছি। বুঝেছি। আচ্ছা বেশ, বলছি শোনো। গল্পটি প্রথম পর্ব এখানেই শেষ হলো। গল্পটির দ্বিতীয় পর্ব আসবে আগামী শুক্রবার ঠিক বিকেল 5:55। তারানাথতান্ত্রিক ও কালো জাদু গল্পটি তারানাথতান্ত্রিক ফ্যানফিকশনেরই গল্প, যার লেখক হলেন নীল বিশ্বাস। তারানাথ, সোমনাথ, হারাধন, কর্ণপ্রতাপের চরিত্রে ও রামুর চরিত্রে ছিলেন কৃষ্ণেন্দু। বিভূতি ও কিশোরীর চরিত্রে রুদ্রাক্ষ ও অনির্বাণ। চারির চরিত্রে দেবারতী, কর্ণপ্রতাপ পুষ্পেন্দু, রোশনি মহুয়া, দাসী খেয়ালি, মধুসুন্দরী দেবী ও চম্পারানীর চরিত্রে যথাক্রমে চয়নিকা ও পায়েল। এডিটিং ও সাউন্ড এফেক্টে সৈকত রায় ও অরিন্দম চক্রবর্তী। প্রুফ রিডিংয়ে ছিলেন আমরিন সুলতানা। গল্পটির ভিডিও এডিটিং করেছেন পুষ্পেন্দু এবং পোস্টার ডিজাইনিংয়ে শুভ।